রাজনৈতিক কারবারিরা আছে যাদের রাজনীতি না করলে সংসার চলবে না, যাদের রাজনীতি না করলে তাদের দিন চলবে না, যাদের রাজনীতি না করলে তাদের হাঁড়ি চলবে না, তারাই অশান্তি করছে। আনারুল আছে শাসকের, তাদেরকে বলে যাচ্ছি নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়ার ছেলে না। 5 টাকার পেনের এমন খোঁচা দেব, 5 টাকার পেনের এমন খোঁচা দেব, সারা জীবন পর্যন্ত কিন্তু বুঝিয়ে দেব। আজকে তুমি দাদা দিদির কথা শুনে আমার ভাইয়ের নামে কেস করতে পাবে তো? এরা দাদার কথা শুনে করে দেখে নিচ্ছি, পুলিশকে আটকে দেব, পুলিশ আমি বুঝে নেবো আজকে করে দিলে মিথ্যা কেস। যখন তাকে আমি তো কোনো দাদা দিদিকে চিনি না, আমাকে আমার ভাইকে আপনি মিথ্যা কেস দিয়েছেন, আমি আপনার সাথে বোঝাপড়া করব। আমার ভাইকে তো কোনো দাদা দিদি মিথ্যা কেস দেয়নি, আপনি দিয়েছেন, আপনাকে আমি বুঝবো। সেই দিনের অপেক্ষায় থাকুন, সেই দিনের অপেক্ষায় থাকুন যেই দিনকে আপনার কোনো দাদা দিদি আপনার কাজ আসবে না, সেই দিন থেকে আইএসএফ আপনার হিসাব শুরু করবে। তাদের মধ্যে লড়াই নয়, লড়াইটা ভাঙড়ে বুথে কেন হচ্ছে? আমার কাছে ছবি আছে, আমি এর বিরোধিতা করছি না, তারা চা খাই যাচ্ছে বলে আমি রাগ করছি না ভাই, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, আমার কাছে ছবি আছে। এক টেবিলে সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, কুণাল ঘোষ, এই ধরনের লোকেরা সব বসে আছে। আমার কাছে ছবি আছে, এক জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার আরো সবাই মিলে কেক কাটছে কারো জন্মদিনের। তারা এক জায়গায় বসতে পারছে, তারা এক এসিতে থাকতে পারছে, এক ছাদের নিচে বসে গল্প করতে পারছে, এক টেবিলে বসতে গল্প করতে পারছে। তাহলে ভাঙড় সহ প্রত্যন্ত এলাকাতে যার যাকে ইচ্ছা রাজনীতি ভালো ইচ্ছা লাগে ভালো রাজনীতি করুক, যার যার আইডিওলজিতে পছন্দ, তারা এক জায়গায় বসতে পারছে না কেন? একবারে নিজের বিবেককে প্রশ্ন করছেন না? ওরা খুব ভালো থাকবে এসি ঘরে, ওরা এসি ঘরে এক জায়গায় বসতে পারবে, সেখানে সৌজন্যতা দেখাবে। আর ফুলবাড়িতে কেন আইএসএফ আর তৃণমূলের বুথ লেভেলে লড়াইটা হবে? কেন ফুলবাড়িতে তৃণমূলের লোক আইএসএফ কে মারবে? বিধানসভায় তৃণমূল যদি বিজেপিকে চা খাওয়াতে পারে, তাহলে কেন ফুলবাড়িতে তৃণমূল আইএসএফ কে চা খাওয়াচ্ছে না? আমাদের মধ্যে বিষটা কারা ঢুকিয়ে দিচ্ছে? ওপর থেকে এসছে না তো বিষ? একটু খোঁজ নিয়ে দেখুন, হয়তো ওপর থেকে বিষ ছাড়ছে। কারণ যদি বুথ স্তরে মারামারি বন্ধ হয়ে যায়, উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হয় সেটা আর কাটমানিতে খাওয়া যাবে না। রাস্তার জন্য যে টাকা বরাদ্দ করা হয় সেটা আর কাটমানিতে খাওয়া যাবে না। একটা কৃষকের যে অধিকার আছে সেটা আর কাটমানিতে দিতে পারবে না। একজন মৎস্যজীবীর যে অধিকার আছে সেটাকে কাটিং করতে পারবে না। একটা সরকারি কর্মীর যেটা অধিকার আছে সেটাকে দেয়া থেকে বঞ্চিত করতে পারবে না। সেই জন্য সুকৌশলে বুথ স্তরে মারামারি করো, বুথে অশান্তি লাগিয়ে রেখে দাও। অধিকারের কথা না এরা বলতে পারে, এদের কি আছে এরা না জানতে পারে, বুথে শুধু লাগিয়ে দাও। আর কিছু রাজনৈতিক কারবারিরা আছে যাদের রাজনীতি না করলে সংসার চলবে না, যাদের রাজনীতি না করলে তাদের দিন চলবে না, যাদের রাজনীতি না করলে তাদের হাঁড়ি চলবে না, তারাই অশান্তি করছে, তারাই অশান্তি করছে। তো আমার ছেলেরা আছে তো, বলছি, এই তো আমাদের আব্দুল সেলিম বক্তব্য দিচ্ছিল, কি করে ও? আইসক্রিম বিক্রি করে, শীতকালে কি করে জানি না, এখন ব্যাগ সেলাই করছে, গরমকালে দেখছিলাম আইসক্রিম বিক্রি করে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, বড় বড় নেতা হয়ে বসে আছে শাসকের, কি করে? খেটে খায়। একটা পঞ্চায়েতের মেম্বারের মাইনে কত জানেন? 3000 টাকা। প্রধানের 5 থেকে 7,000 টাকা মাইনে। সমিতির খোঁজ নিয়ে দেখুন, জেলা পরিষদ খুব বেশি হলে 10,000। 14 বছরের স্করপিওর মালিক কোথা থেকে হচ্ছে ভাই? 10 টাকা কোথা থেকে কিনছে, কোথা থেকে পাচ্ছে ভাই? আপনার ট্যাক্সের টাকা লুট হয়ে যাচ্ছে, আপনার ট্যাক্সের টাকা লুট হয়ে যাচ্ছে, আপনাকেই আবার গরম দিচ্ছে। সে প্রসঙ্গে যাচ্ছি না, কে চোর ডাকাত আর নতুন করে বলতে লাগবে না, সবই আপনারা জেনে গিয়েছেন। রক্তদান করলে স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের অনুরোধ করছি, রাজনৈতিক প্রতিহিংসাকে বর্জন করুন। একটা উদাহরণ দেব আমি, বকটুইয়ের ঘটনা সবাই শুনেছি তো আমরা। বকটুই কি হয়েছিল? ভাদু শেখকে খুন করলো, তারপরে 11 জনকে কুপিয়ে, প্রথম কুপিয়েছে, আমি গিয়েছিলাম, গিয়ে কথা বলেছি তাদের সাথে। মানে কত ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছে নিজেদের, মানে পাড়ার মধ্যে বিষ ঢুকাচ্ছে কিভাবে। প্রথম কুপিয়েছে, এই তৃণমূলের দুষ্কৃতীরা করেছে কাজটা, তৃণমূলের দুষ্কৃতীরা করেছে। প্রথম কুপিয়েছে, কুপানোর পরে কোথায় নিয়ে গেছে? ঘরের মধ্যে ঢুকিয়ে সেখানে আগুন লাগিয়েছে।
প্রথম তাহলে ক্ষতিগ্রস্ত কি হলো? ভাদু শেখ, সে কোথাকার লিডার? বুথের লিডার, এলাকার লিডার। 11 জনকে যে খুন করলো সেও বুথের লোক। পুলিশে অ্যারেস্ট করলো কাকে? বুথের নেতাকে। সিবিআই কাদের ধরলো? বুথের নেতাকে। সিবিআই হেফাজতে একজন মারা গেল, সেও কোথাকার? সেও বুথের নেতা। এবার আসা যাক, ঠিক লাইনে আসি। মমতা ব্যানার্জি বকটুয়ে গিয়ে দোষটা ঝেড়ে ফেলে দেওয়ার জন্য, বড় নেতাগুলোকে বাঁচানোর জন্য কি কথা বললেন? যে আনারুল শেখ যদি পুলিশকে না আটকাতো, তাহলে পুলিশ যদি যথাসময়ে চলে আসতো এই ঘটনা ঘটতো না। তার মানে আনারুলের সব দোষ আনারুলের। আনারুল পুলিশকে আটকেছে বলে এই ঘটনা ঘটেছে। সব দোষ আনারুলের ঘাড়ে চাপিয়ে দিয়ে পিছনে যে অদৃশ্য দাদারা ছিল বা দিদিরা ছিল তাদের সব কানেকশন কেটে দিল। এবার বলেন, আপনাদের পাড়া তো এই ধরনের অনেক চারানার আনারুল আছে নাই ভাই? তাদের ক্ষমতা আছে পুলিশকে আটকাবার? পিছনে বড় দাদা দিদির না হাত থাকলে আটকাতে পারবে? যখন ফেঁসে গেল, অ্যারেস্ট কি হলো? আনারুল। কিন্তু আনারুল আমি ধরে নিলাম পুলিশকে আটকেছিল, কিন্তু আনারুলের হাতে যে পাওয়ারটা দিয়ে রেখেছিল পুলিশকে আটকাবার, সে কিন্তু আর ফাঁসলো? সে কি আর কি ফাঁসলো ভাই? ফাঁসলো না। কেউ ফাঁসলো? আনারুল। তো পাড়ার যে সমস্ত চারানার আনারুল আছে শাসকের, তাদেরকে বলে যাচ্ছি নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়ার ছেলে না। 5 টাকার পেনের এমন খোঁচা দেব, 5 টাকার পেনের এমন খোঁচা দেব, সারা জীবন পর্যন্ত কিন্তু বুঝিয়ে দেব। আমি মারার বদলা মারাতে পছন্দ নয়, এই রাজনীতি আমি করি না আর করবো না। ও আমার ছেলেকে মেরেছে, আমি মারবোটা নয়। এখন আইএসএফ এর ছেলেদেরকে পুলিশকে সাথে নিয়ে মিথ্যা কেস দিচ্ছেন, কোনো ব্যাপার নয়, দিয়ে যান। জেল খাটিয়েছেন, কি বলে ছেলে ছিল না বাপকে তুলিয়ে দিয়েছেন, দেন, কোনো ব্যাপার না। মিথ্যা কেস দিয়েছে, দেন, কোনো ব্যাপার না। জামিন করাবো, বারাইপুর কোর্টে না হলে আলিপুর জজ কোর্টে যাব, আলিপুর জজ কোর্টে না হলে কলকাতা হাইকোর্টে যাব, কলকাতা হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে পাঠাবো আমার ছেলেকে। তারপরে কি করব? ছেড়ে দেবো নাকি? কেস চলবে। মিথ্যা কেস কতদিন টিকবে ভাই? 2 বছর 4 বছর খুব বেশি হলে। মিথ্যা কেস কি টিকে নাকি? তারপরে কেস খালাস হবে। আমার লয়ারকে দিয়ে, যে আমার ভাইকে আমি নির্দোষ প্রমাণ যাকে দিয়ে করাবো, এই লয়ারকে দিয়ে, সেই লয়ারকে দেই। আজকে তুমি দাদা দিদির কথা শুনে আমার ভাইয়ের নামে কেস করছো, কালকে এই ভাইকে আমি খালাস করিয়ে এই ভাইকে দিই তোমার নামে মানহানি মামলা করব। আমি প্রস্তুত থাকো, প্রস্তুত থাকো ওই দিনের জন্য। সেই দিন আমি মানহানি মামলা করব, ক্রিমিনালও করব, সিভিলও করব, আর্থিক ক্ষতিপূরণও চাইবো, সাথে সাথে জেলের ডিমান্ডও করব, জেলের রাখারও ব্যবস্থা করব। প্রস্তুত থাকো। উকিলের সাথে কথা বলবে, যেটা সুবিধা হবে, দুটোর মধ্যে একটা হবে, হয় টাকা রেডি করো আর নালে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও। তখন কোনো দাদা দিদিকে খুঁজে পাবে তো এরা? দাদার কথা শুনে করে দেখে নিচ্ছি, পুলিশকে আটকে দেব, পুলিশ আমি বুঝে নেবো, আজকে করে দিলে মিথ্যা কেস। যখন তাকে আমি তো কোনো দাদা দিদিকে চিনি না, আমাকে আমার ভাইকে আপনি মিথ্যা কেস দিয়েছেন, আমি আপনার সাথে বোঝাপড়া করব। আমার ভাইকে তো কোনো দাদা দিদি মিথ্যা কেস দেয়নি, আপনি দিয়েছেন, আপনাকে আমি বুঝবো। সেই দিনের অপেক্ষায় থাকুন, সেই দিনের অপেক্ষায় থাকুন, যেই দিনকে আপনার কোনো দাদা দিদি আপনার কাজ আসবে না, সেই দিন থেকে আইএসএফ আপনার হিসাব শুরু করবে। গণতান্ত্রিক প্রক্রিয়াতে ছাড়ার কোনো জায়গা নাই। আজকে গাঁটের টাকা খরচ করিয়ে জামিন করিয়ে নিয়ে আসছি, ছেড়ে দেবো বলে নাকি? আবার গাঁটের টাকাতে কেস করব, মানহানি মামলা করব। প্রস্তুত থাকুন। কোন দাদা দিদি তখন আসে দেখবো পাশে? দাদা দিদি থাকবে মনে হয় আপনাদের? মনে হয় দাদা দিদিদের পাশে থাকবে? অনুব্রত মণ্ডলের নাম শুনেছেন তো? ওনারা ওনাদেরকে বাঘ বলে, পুলিশ মাইনাস ওনারা হচ্ছে ছাগলও নয়। পুলিশ মাইনাস বাঘ থেকে ছাগলের নিচেও নেমে যাবে, পুলিশ নিয়ে সবাই বাঘ বলতে পারে। মিথ্যা কেস দেবে কিছু হলে, যাক। ওই বাঘকে যখন পুলিশে অ্যারেস্ট করলো সেন্ট্রাল এজেন্সি, 1 মাস পর্যন্ত বাঘের মেয়ের সাথে কলকাতার কোনো বড় তৃণমূলের নেতারা যোগাযোগ করেনি। তাহলে আপনার পাড়ার চারানার যদি অ্যারেস্ট হয়, আগামী দিনে যদি কেস আমরা করব, যদি ফেঁসে যায়, কোন দাদা দিদি তার সাথে যোগাযোগ করবে তো? অত বড় জেলার প্রেসিডেন্টের সাথে 1 মাস যোগাযোগ করেনি। একটু এগিয়ে যায় প্রেসিডেন্সি জেলের দিকে, পার্থ বাবু আছে,
পার্থবাবু অ্যারেস্ট হওয়ার সাথে সাথেই তার দলের নেতা মন্ত্রীরা বলতে শুরু করে দিল, ওটা পার্থবাবুর ব্যাপার, পার্থবাবু বুঝে নেবে, দল এটা নিয়ে বুঝবে না। যদি একজন দলের মহাপরিচালক, পরিষদীয় মন্ত্রী, এত ডেজিগনেশন আছে, এত পদ উনি হোল্ড করেন, বললে মনে দুদিন টাইম লেগে যাবে গুছিয়ে যদি বলি, পার্থবাবুর এত পদ ছিল, সে যখন ফেঁসে গেল, তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে নেতাদের মাধ্যমে, ওটা পার্থবাবুর ব্যাপার, পার্থবাবু বুঝে নেবে, দল সব কিছু জানে না। বুঝতে পারছেন? আর আপনাদের পাড়ার চারানার নেতা ভাবছে, আপনার পাড়ার চারানার নেতা ভাবছে এই তো পুলিশ আমাদের কথা শুনছে, পুলিশ কিছু করার নেই, পুলিশের কিছু করার নেই। যদিও পুলিশকে বলবো সিট দ্বারা সোজা রাখুন, সিট দ্বারা এরকম ভাবে বিকিয়ে দেবেন না। অবশ্য যতদিন যাচ্ছে আস্তে আস্তে দেখছি পুলিশ সারা রাজ্যের কথা বলছে, বুঝতে পারছে যে তৃণমূলের সময় খারাপ হয়ে এসেছে, একটু নিরপেক্ষ হতে হবে, নাহলে অবস্থা খারাপ আছে। তো পাড়ার চারানার নেতা যদি ভাবে এখন ধমকে চমকে অন করছি, সময় আসবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে। জ্যোতিপ্রিয় মল্লিক নাম শুনেছেন তো? এখন কোথায়? প্রাক্তন খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় এখন জেলের মধ্যে আছে। প্রথম দিকে মমতা ব্যানার্জি সুগার আছে সুগার আছে বলে অনেক চিৎকার চেঁচামেচি করছিল, এখন মনে হয়তো জ্যোতিপ্রিয় বাবু সুগার ঠিক হয়ে গেছে, ওই জন্য পুরো চুপ হয়ে গেছে। বুঝতে পারছেন না? এখন জ্যোতিপ্রিয় মল্লিক নিজের নিয়ে ব্যস্ত, উনার হয়ে দলের আর কেউ কথা বলার নেই, খুঁজে পাচ্ছি না। উপরন্ত দেখলাম এক এমপি বললো, আমার কাছে রেকর্ডও আছে, প্রমাণ আছে আমার মোবাইলে, যে জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপার উনি বুঝে নেবেন। মানে যখন হচ্ছে, যতক্ষণ দলে আছে ঠিক আছে, আর যখন দল থেকে যখন চলে যাবে ওর ব্যাপার উনি বুঝে নেবে। যদি একটা মন্ত্রীর ব্যাপার মন্ত্রী বুঝে নাই বলে, পাড়ার চারানার নেতা যারা আজকে আমাদের ফিরোজ সহ আমাদের নেতৃত্বদেরকে যারা এখন ওই দাদা দিদিদের কথা শুনে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, সাধারণ মানুষের সাথে যারা খারাপ আচরণ করছে, আমাদের দলের কথা ভাব, সাধারণ মানুষের যারা অধিকার লুট করছে, একজন কৃষকের অধিকার যে লুট করছে, একজন মৎস্যজীবীর অধিকার যে লুট করছে, রাস্তায় যে উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হচ্ছে সেখান থেকে যারা কাটমানি খাচ্ছে, তারা যখন ফেসে যাবে দল পাশে থাকবে তো? তাদের উদ্দেশ্যে বলছে একটু ভেবে চিন্তে রাজনীতি করুন। আমি রাজনীতি করতে বারণ করছি না, কিন্তু সৌজন্যতার রাজনীতি করুন। আপনার নেতারা শুভেন্দু বাবুকে ডেকে চা খাওয়াচ্ছে, সেখানে সমস্যা নাই, আর পাড়াতে এসে যত গুতাগুতি আইএসএফ এর উপরে রাগ ডাকালে রাগ ঝাড়লে হবে? আপনার নেতারা দিলীপ ঘোষের সাথে বসে চা খাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আপনার নেতা অমিত শাহের সাথে বসে চা খাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনার নেত্রী অসমের মুখ্যমন্ত্রীর সাথে বসে চা খাচ্ছে, সেখানে কোনো সমস্যা নাই। আর যত লড়াই বুথের মধ্যে, ভাবুন কার সাথে কে লড়াই করছেন। সকাল বিকাল তো মুখ দেখছেন একে অপরের, দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছেন, তার নামে মিথ্যা কেস, তাকে মারধর, তার ঠাং ভাঙবো, এই প্রবণতা আপনাদের মধ্যে কে ঢুকাচ্ছে? আমি একটা জিনিস আপনাদের বলে যাই, আইএসএফ এর যারা আছেন, আইএসএফ এর যারা কর্মকর্তারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা গোলাপ দিতে থাকবেন। ঠিক যে সৌজন্যতার রাজনীতি করছেন, এই সৌজন্যতার রাজনীতি করতে থাকবেন। আমার বিশ্বাস, আমার ভরসা, আজকে যাদেরকে ভুল বুঝিয়ে আপনাদেরকে মারতে পাঠাচ্ছে, আজকে যার দাদা দিদিরা যাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের নামে মিথ্যা কেস করাচ্ছে, একদিন সময় আসবে আপনাদের এই সৌজন্যতা, আপনাদের কথাবার্তা, আপনাদের আচার আচরণ, আপনাদের মানুষদের নিয়ে চিন্তা ভাবনা, আপনাদের সোসাইটিকে নিয়ে চিন্তা ভাবনায় একদিন ওরা মুগ্ধ হবে ওদের ভুল বুঝে। ওরা যে আপনাদের গোলাপের বদলে ইট ছুটছে, ইটটাকে ফেলে আপনাদের সামনে গোলাপ নিয়ে এসে হাজির হবে, সেই সমাজ ব্যবস্থা ভাঙড়ে গড়ে উঠবে। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য নেমেছি। মুখে বললে শুধু সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না, বাস্তবে রূপ দিতে হবে। মানুষের জন্য কাজ করতে এসেছি, শুধু মুখে বললে হবে না, বাস্তবে রূপ দিতে হবে। সাথে সাথে এটাও বলে রাখি, মানুষের জন্য কাজ করতে গেলে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে শুধু গালাগালি মিথ্যা কেস নয়, প্রয়োজনে পিঠকে পেতে দিতে হবে। সেই মন মানসিকতা নিয়ে আইএসএফ এর ছায়াতলে আসবে, পিঠ পেতে দেবো, কিন্তু কারো বিরুদ্ধে দুটো কুমন্তব্য আমরা করব না। সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে তাহলে কিভাবে? আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে। তাই বন্ধুগণ এবং আইএসএফ এর যারা নেতৃত্বরা আছেন, প্রত্যেককে বলবো আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই, আমার এলাকাতে কোন রকম রাজনৈতিক হানাহানি হতে দেব না। যার যাকে ভালো লাগবে দল করবে, কি আছে? দেশের সংবিধান আপনাকে রাইট দিয়েছে, যাকে ভালো লাগবে ভোট দেবেন।
সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে হলেই সে ভোটদানের অধিকার রাখে। আমি আপনি কে যে ওকে ভোট দিতে পারবি না? ও আইএসএফ করে না, ওকে ভোট দিতে দেওয়া যাবে না? এটা আপনি আমি বলার কেউ নয়। ও তৃণমূল করে না, ওকে ভোট দিতে দেওয়া যাবে না? এটা আমি আপনি বলার কেউ নয়। এটা যদি আটকায় তাহলে সংবিধানের 326 নম্বর ধারার উপরে আঘাত দেওয়া হচ্ছে। আর কেউ সংবিধানের ধারার উপরে আঘাত দিলে সে কি হবে? সে দেশদ্রোহী হবে। আজকে এরা ভাবছে দাদা দিদির কথা শুনে খুব লাফালাফি করছে। দাদা দিদি আছে, দাদা দিদি আছে, দাদা দিদি আছে। দাদা দিদি যখন বিপদে পড়বে দাদা দিদিকে খুঁজে পাওয়া যাবে না। আর সময় আসছে যে দাদা দিদির কথা ভাবছে সেই দাদা দিদিও লাফ মারার জন্য প্রস্তুত আছে। সময় এগিয়ে আসছে, সে দাদা দিদিও লাফ মারবে, তখন এ পানিতে ভাসবে। তাই বলছি, আমি সৌজন্যতা রাজনীতি পছন্দ করি, মারামারি হিংসা বর্জিত সমাজ ব্যবস্থা চাই। আজকের দিনে এখানে দাঁড়িয়ে আবারও বলছি যে কর্মকাণ্ড আপনারা করলেন শাসকের পক্ষ থেকে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য, আপনারা পারলেন না আমাদের সাথে পেরে উঠতে, পারবেন না আগামী দিনে এই ধরনের অন্যায় পথ অবলম্বন করে। এইরকম ভাবে হয় না, এরকম ভাবে কোনো পার্টির গতিবিধিকে আটকানো যায় না। গত বছর 21শে জানুয়ারি আমাদেরকে অ্যারেস্ট করেছিল, কাউকে 70 দিন, কাউকে 40 দিন, কাউকে 45 দিন, কেউ 80 দিন পর্যন্ত জেল খেটেছে। ওরা ভেবেছিল হয়তো এই পাড়ায় যারা ডিস্টার্ব করেছে তাদের সর্বোচ্চ নেত্রী ভেবেছিল যে আইএসএফ কে হয়তো জেলে আটকে রাখলে পার্টি বন্ধ হয়ে যাবে। কিন্তু যত জেলে আইএসএফ কে দিচ্ছে ততই আইএসএফ এর গতি বাড়ছে, যতই আইএসএফ কে আটকাচ্ছে ততই গতি বাড়ছে। কত আটকাবেন? আটকে পৃথিবীর ইতিহাস দেখুন, পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখুন। আসলে পড়াশোনা তো কম করেছে এরা, বই খাতার পড়াশোনার কথা বলছি না, সামাজিক ভাবে ওরা পিছিয়ে আছে। পৃথিবীর ইতিহাস এরা জানে না। পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে যত বড় বিপ্লব সংঘটিত হয়েছে প্রথম দিকে ওই কিছু ফুটো মস্তান থাকে, গুন্ডা মস্তান, নাহলে পুলিশকে দিয়ে বিপ্লবকে বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু পৃথিবীর ঐতিহাসিক বিপ্লব গুলো দেখুন, কোন বিপ্লবকে কিন্তু আটকে রাখতে পারেনি গুন্ডা মস্তান পুলিশ দিয়ে। তো আইএসএফ এর যে বিপ্লব সংগঠিত করেছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের বিপ্লব, এই বিপ্লবকেও গুন্ডা মস্তান পুলিশকে দিয়েও আটকে রাখতে পারবে না, পারবে না, পারবে না।